আপনারা দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আপনারা জানেন আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা, সকাল থেকেই সেই খবরের সর্বশেষ আপডেট নিয়ে আসছি আমরা আপনাদের সামনে। আজকে 70 আসনের দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখতে পেলাম 48 আসনে ভারতীয় জনতা পার্টি দিল্লি বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হয়েছে বলা যায়। এই গণনা প্রক্রিয়া এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি নির্বাচন কমিশন, কিন্তু 48 আসনে এগিয়ে এবং আম আদমি পার্টি 22টি আসন পেয়েছে, যেখানে দিল্লি বিধানসভায় ম্যাজিক ফিগার 36, তার থেকে অনেকটাই বেশি আসন বাড়িয়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। লোকসভাতেও 7টি আসনের মধ্যে 7টিতেই জয় পেয়েছিল তারা, এবার 48টি আসন পেয়েছে তারা। এবং কংগ্রেস এখনো পর্যন্ত দিল্লি বিধানসভায় কোনো আসনেই তেমন আসনই তারা এগিয়ে নেই, তবে বেশ খানিকটা ভোট পার্সেন্টেজ তারা বাড়িয়েছে বলেই প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। এর আগে প্রায় 4.5% মতো ভোট পেয়েছিল কংগ্রেস, সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় খানিকটা ভোট বিরোধী ভোটটা যেটা আপ এবং কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে গিয়েছে বলেই ভারতীয় জনতা পার্টি অনেকগুলি জায়গায় জয় পেয়েছে। যমুনার অনেকগুলি জায়গায় তারা জয় পেয়েছে। সন্দীপ দীক্ষিতের ক্ষেত্রেও আমরা সেই চিত্র দেখেছি। ফলে এই জায়গা থেকে জাতীয় রাজনীতি, নয়াদিল্লির রাজনীতি, কংগ্রেসের ভবিষ্যৎ, আগামী দিনে দিল্লির মুখ্যমন্ত্রী, এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর। আমরা সরাসরি চলে যাব আশিসদার কাছে। আশিসদা আমাদের সঙ্গে রয়েছেন, আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যেটা আপনার কাছে প্রথমে জানতে চাইব, দিল্লিতে এর আগেও আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে 2019-এ ভারতীয় জনতা পার্টি লোকসভার আসনে জয় পেলেও শেষ পর্যন্ত 2020-র যে বিধানসভা নির্বাচন, সেখানে মাত্র 8টি আসন গ্র্যাব করতে পেরেছিল। কিন্তু এই 2024-এ তারা 7 পেল, আবার বিধানসভাতেও 48। বিজেপির জয়ের পেছনে কি কারণ দেখছেন? আচ্ছা, দেখুন, একটা কথা ক্রমাগত স্পষ্ট হয়ে উঠছে যতই ফলাফলটা বেরোচ্ছে, সেটা হচ্ছে যে 2014, 2019, 2024 এই তিনটে লোকসভা নির্বাচনেই বিজেপি 50% বা 50%-এরও বেশি ভোট পেয়েছিল। 2014 সালে 46%, 2019 সালে প্রায় 56% এবং 2024 সালে ভোট পেয়েছিল 54.35%। কিন্তু এই ভোটগুলোর পরেই ঠিক পরের বছরে যে বিধানসভা নির্বাচন হয়েছিল দিল্লির, সেখানে 2015 এবং 2020-র বিধানসভা নির্বাচনে দেখা যায় যে বিজেপির পার্সেন্টেজটা, বিজেপি যত ভোট পেয়েছিল সেইটা বেশ পরিমাণে কমে যাচ্ছিল, 14-15% মতো কমে যাচ্ছিল। এবং আপ যারা লোকসভা নির্বাচনে কোনো সিট জিততে পারেনি এই লোকসভা ভোটগুলোতে, তাদের যে পার্সেন্টেজ অফ ভোটসটা সেটা অনেক বেড়ে যাচ্ছিল এবং সেই কারণেই 2015-তে একেবারে সুইপ করেছিল, 67টা সিট পেয়েছিল আপ এবং 2020-তেও 62টা সিট পেয়েছিল আপ। এবারের ফলাফল যেভাবে সামনে আসছে তাতে মনে হচ্ছে যে ওই যে ধারাটা, অর্থাৎ বিজেপি লোকসভায় যে পার্সেন্টেজ অফ ভোট পাচ্ছে সেইটা তারা ধরে রাখতে পারছে না, সেইটা খানিকটা কমেছে বলে মনে হচ্ছে। সর্বশেষ আমার কাছে একটি ফিগার রয়েছে, যদিও নির্বাচন কমিশন ফাইনালি দেবে। আমার কাছে যে ফিগারটা রয়েছে তাতে বিজেপি 46% ভোট পেয়েছে, আপ 43% ভোট পেয়েছে এইরকম দেখা যাচ্ছে, এবং কংগ্রেস 6.4% ভোট পেয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে বিজেপির ভোট লোকসভায় যেটা ছিল 54%, তার থেকে কমেছে, কিন্তু এতটা কমেনি যে তারা ভোটে হেরে যাবে, বরং আপের থেকে তারা 3% মতো ভোটে এগিয়ে থাকার ফলে তারা সিট অনেক বেশি পেয়েছে। আরেকটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে কংগ্রেস 6.4% ভোট পেয়েছে। কংগ্রেস কিন্তু 2020-তে 4.25% ভোট পেয়েছিল। সুতরাং দেখা যাচ্ছে যে কংগ্রেসের ভোটটা সামান্য হলেও বেড়েছে। আরও একটা লক্ষণীয় ব্যাপার অঙ্কুর, আমি এই যে প্রাথমিক পার্সেন্টেজের হিসেবটা বললাম তার থেকে বোঝা যাচ্ছে যে কংগ্রেসের ভোট আর আপের ভোট
যদি যোগ করা হয়, মানে পাটিগণিতের হিসেবে যদি যোগ করা হয়, সেটা বিজেপির থেকে বেশি হয়ে যাচ্ছে। কেন? কংগ্রেসের ভোট 6.4 বললাম, আর আপের ভোট 43.6, তার মানে প্রায় 50% ভোট আপ এবং কংগ্রেসের ভোট যোগ করলে হচ্ছে, যেখানে বিজেপির ভোট 46%। সুতরাং যদি পাটিগণিতের হিসেব করা হয়, তাহলে অনেক সময় এখন মনে হতে পারে যে আপ এবং কংগ্রেস যদি লোকসভার মতোই এখানে জোট করে লড়ত, তাহলে হয়তো বিজেপির এত বড় জয় হতো না। যদিও এটা স্পষ্ট যে দিল্লিতে আপের উত্থানের একটা ইতিহাস রয়েছে, সেটা হচ্ছে মূলত কংগ্রেস বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই আপ উঠে এসেছে। সুতরাং দিল্লিতে আপ এবং কংগ্রেসের বিধানসভা ভোটে জোট হলে কি হতো, পাটিগণিতের হিসেবে তারা যে ভোট পেয়েছে সেটা সত্যিই যোগ হতো কি না, এ নিয়ে প্রচুর বিতর্ক চলতে পারে। এটা মোটেই সহজ কথা নয়। লোকসভায়ও যে জোট হয়েছিল তাতে তেমন কোনো সুবিধেই এরা করতে পারেনি আপ এবং কংগ্রেস, সেটা আমরা দেখেছি। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে আপ কেন এত খারাপ রেজাল্ট করলো। প্রথমত, একটা দল তারা টানা 10 বছর, তার আগে 2013 সালে অল্প সময়ের জন্য অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এতদিন ধরে সরকারে থাকার ফলে, যেটাকে আমরা অনেক সময় পরিভাষায় বলি অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ সরকারে থাকার কারণে কিছু লোক যে চটে যান এবং তারা বিরুদ্ধে ভোট দেন, সেই রকম ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। আমি তিনটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা জানি আম আদমি পার্টি, এই দলটা তৈরি হয়েছিল একটা দুর্নীতি বিরোধী আন্দোলনের সূতিকাগারে। সেই দুর্নীতি বিরোধী আন্দোলনটা চালাচ্ছিলেন অন্না হাজারে, এবং তিনি সেই সময় কংগ্রেস UPA 2 ক্ষমতায় ছিল। বিরাট বিরাট দুর্নীতির অভিযোগ উঠছিল, যদিও সেই দুর্নীতিগুলো সত্যি কত বিরাট তা পরবর্তীকালে বোঝা যায়নি, প্রমাণিত হয়নি, কিন্তু তখন সেরকম খবর আসছিল। এমনকি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের নানা রিপোর্ট সামনে আসছিল। তার ভিত্তিতে বা তার বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে অন্না হাজারে অনশন করেছিলেন এবং তার নেতৃত্বে বিরাট আন্দোলন হচ্ছিল দিল্লিতে এবং দেশের সর্বত্র। সেই আন্দোলনের অন্যতম সেনাপতি ছিলেন এই অরবিন্দ কেজরিওয়াল। একটা সময় এসে মনে করেন যে রাজনৈতিক দল গড়েই কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়ানো উচিত, অরাজনৈতিক এই আন্দোলন থেকে কোনো ফলাফল পাওয়া যাবে না। তার সঙ্গে কিন্তু হাজারে একমত হননি, সেই জন্য হাজারেকে অরবিন্দ কেজরিওয়াল দলে পাননি। হাজারে দল গঠনের বিরোধিতা করেছিলেন, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল দল গড়েছিলেন মূলত কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেস যে ওখানে অনেক বছর শাসন করেছিল শীলা দীক্ষিতের নেতৃত্বে বা অন্য কংগ্রেস নেতাদের নেতৃত্বে, সেই কংগ্রেস পরাজিত হয়। 2013 পরে সেই সরকার টেকেনি। 2015 নির্বাচনে কংগ্রেস প্রায় সাফায়া হয়ে যায়। সুতরাং একটি দল গড়ে উঠেছিল দুর্নীতির বিরুদ্ধে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের একটা প্রতীক হিসেবে, স্বচ্ছতার রাজনীতির একটা প্রতীক হিসেবে একটা দল গড়ে উঠেছিল। কিন্তু সেই দলটির বিরুদ্ধেই যখন নানা রকম দুর্নীতির অভিযোগ উঠল এবং সেই দুর্নীতিগুলো আদালতের মঞ্চে গিয়েও সেখান থেকে কোনো সুরাহা পেলেন না আপ নেতারা। একটা হচ্ছে আবগারি নীতির প্রশ্নে দুর্নীতি, আবার অন্য জায়গায় মানি লন্ডারিং ইত্যাদি কেসে সত্যেন্দ্র জৈনের মতো মানুষেরা ধরা পড়লেন, জেলে গেলেন, জেলে কাটালেন। সব মিলিয়ে যেটাকে আমরা অনেক সময় বিজ্ঞাপনের ভাষায় বলি USP, ইউনিক সেলিং পয়েন্ট, বা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট কি আপের পক্ষে, সেটা ছিল তারা দুর্নীতির বিরুদ্ধে, তারা স্বচ্ছতার রাজনীতির প্রতীক। সেই জিনিসটা কিন্তু ক্রমাগত ধাক্কা খেতে খেতে অনেকটা কমে এসছে, এটাই মনে করছে। অঙ্কুর, তুমি যদি লক্ষ্য করো দেখবে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া দুজনেই পরাজিত, কিন্তু যার বিরুদ্ধে তেমন কোনো দুর্নীতির অভিযোগ নেই সেই অতিশী সিংহ, তিনি কিন্তু জিতেছেন।
অতিশী মার্লেনা আমরা বলছি, উনি রিসেন্টলি অতিশী সিংহ বলেই নিজের নাম লিখছেন। মার্লেনা ওর বাবা মা একটা আদর করে দেওয়া পদবি ছিল মার্কস এবং লেনিনের নাম থেকে, কিন্তু ওদের পারিবারিক পদবি সিংহ। উনি জিতেছেন কালকাজি থেকে। সেই জন্য এটা বলা যেতে পারে যারা দুর্নীতি করেছেন বলে দিল্লিবাসী মনে করেছে তাদেরকে শাস্তি দিয়েছে, এই কথাটা বলা যেতে পারে। দ্বিতীয় আরেকটি পয়েন্ট, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় আরেকটি পয়েন্ট আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে দীর্ঘদিন আপ নেতারা অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া সহ কারাগারে কাটানোর ফলে তাদের দলটা একটা ডামাডোলে পরিণত হয়েছিল। দলের কে মাথা তার ঠিক নেই। একবার প্রচারিত হয়ে গেল কেজরিওয়ালের স্ত্রী তিনি দায়িত্ব নেবেন, তারপরে অতিশী যেন মনে হলো একটু দায়িত্ব নিচ্ছেন, কিন্তু জেলে থাকা অবস্থায় অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন না, জেল থেকে ঠিক এই কথাটাই কিন্তু আপের মুখপাত্ররাও বারংবার বলছিলেন যে তাদের নেতৃত্ব অতিমারি পরবর্তী সময় থেকে বারংবার তাদেরকে ভুয়ো মামলা দিয়ে জেলে ভর্তি করে রাখা হয়েছে, যে কারণে তাদের সংগঠন বেশ খানিকটা খারাপ হয়েছে। এই হারের একটা অন্যতম কারণ এটা আমরা দেখেছি 2021-এ আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকে 2022 থেকে আমাদের রাজ্যের শাসক দলের পক্ষ থেকেও কিন্তু এরকমই অভিযোগ উঠেছিল, তাদের শীর্ষ নেতা মন্ত্রী তাদেরকেও জেলে থাকতে হয়েছে বেশ কিছুদিন, এবং এখনো কেউ কেউ আছেন। আমাদের রাজ্যের শাসক দল কিন্তু তারপরেও 2024-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে 18 থেকে 12-তে নিয়ে যেতে পেরেছে। আম আদমি পার্টি সেই একই পরিস্থিতির মধ্যে থেকেও কেন পারল না বলে আপনার ব্যাখ্যা? দেখুন অঙ্কুর, আমাদের রাজ্যের সঙ্গে আমি সরাসরি তুলনা করতে এক্ষুনি চাইছি না দিল্লির এই পরিস্থিতিকে, কেননা আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, যিনি মুখ্যমন্ত্রীও বটে, তার ভাবমূর্তি আর অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তি একরকম নয় আজকের দিনে দাঁড়িয়ে। এটা বোঝার দরকার আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি এখনও মানুষের কাছে অনেক স্বচ্ছ, অনেক স্পষ্ট, অনেক ভালো, কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের সেই ভাবমূর্তি ছিল না। যেহেতু দলের মুখ্য নেতার ভাবমূর্তি বা দ্বিতীয় মুখ্য নেতা মনীষ সিসোদিয়ার ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সব ঘটনার ফলে, এবং দলটাও ডামাডোলে গিয়েছে, সেই জন্যে যথেষ্ট ভাবমূর্তির ক্ষতি তো একটা ব্যাপার, যেটা আগেই বলেছি। দ্বিতীয়ত সাংগঠনিকভাবেও বিজেপির একটা খুব মসৃণ সংগঠনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটা ঠিকমতো দিতে পারেননি বলে মনে হচ্ছে। অঙ্কুর, আমি প্রথমে বলেছিলাম আমি 3টে পয়েন্ট বলবো, তার তৃতীয় পয়েন্ট হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি, এটা আপের জয়লাভ করাটা অনেকে মনে করছেন যে এটা আপের বিরুদ্ধে গেছে এই ভোটে। এই জয়লাভের পরেই আপের নেতারা গ্রেপ্তার টেপ্তার হতে শুরু করেন এবং আপের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। মিউনিসিপ্যাল কর্পোরেশন কিন্তু কোনো কাজই প্রায় করতে পারেনি। 22 থেকে 25-এর শুরু, আজকে 2 বছর 2.5 বছর ধরে মিউনিসিপ্যাল কর্পোরেশনে আপ রয়েছে আম আদমি পার্টি, তারা বিশেষ কোনো কাজই করতে পারেনি। এই যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে অনেকে মনে করছে। আর উল্টো দিকে আমরা বলছি আম আদমি পার্টির ভরাডুবি হয়েছে। তার পাশাপাশি এটাও বলতে হবে যে বিজেপি তার শক্তি আগের বারের তুলনায় বৃদ্ধি হয়েছে। আগের বারে লোকসভা ভোটের থেকে 14-16% মতো ভোট কমে যাচ্ছিল, এবারেও কমেছে, কিন্তু সেটা 7-8%-এর মধ্যে সীমাবদ্ধ থেকেছে। লোকসভা পরবর্তী ভারতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো একটার পর একটা বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল ভালো হয়েছে। সেটা হরিয়ানাই বলুন, মহারাষ্ট্রই বলুন, এই আজকে দিল্লির ফল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাই বলুন, এমনকি ঝাড়খণ্ডেও বিজেপি হারলেও বিজেপির যে পার্সেন্টেজ অফ ভোটস হয়েছে সেটা কিন্তু ভালো, খারাপ নয়। সেই দিক থেকে বলা যেতে পারে যে লোকসভার সময় খুব খারাপ ফলাফল বিজেপির হয়েছিল, এবং তখন যে ভাষ্যকাররা বিজেপির শেষ সঙ্গীত লেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন
তাদেরকে আবার থমকে দাঁড়াতে হচ্ছে। সম্ভবত লোকসভা নির্বাচনের পরে নানানভাবে নানান কারণে এই রাজ্য বিধানসভা নির্বাচনগুলোতে বিজেপি আগের থেকে ভালো ফলাফল করছে, যেটা আমরা উত্তরপ্রদেশে এর আগের দফায় যখন বাই ইলেকশন হয়েছিল 9টা সিটে, তখনও আমরা সেই জিনিসটা দেখেছিলাম। সুতরাং যে কোনো কারণেই হোক, বিরোধী পক্ষের ব্যর্থতা, বিরোধী পক্ষের নরম হিন্দুত্বের লাইন নেওয়া, বিজেপির কঠিন হিন্দুত্বের বিরুদ্ধে নরম হিন্দুত্বের লাইন নেওয়া এবং অনেকগুলো কথা ঠিকমতো না বলতে পারা, বা যে কারণেই হোক না কেন তাদের সরকারের কেন্দ্রীয় সরকারের কিছু কাজকর্ম, যে কোনো কারণেই হোক না কেন বিজেপির পরিস্থিতিটা লোকসভা নির্বাচনের পরে আরও খারাপ হয়নি, বরং বলা যেতে পারে কিছুটা ভালো হয়েছে। সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই বিজেপির দিক থেকে, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে এই ভোটটা যদি 5 তারিখে না হয়ে তার 6 দিন আগে হতো, ধরা যাক 31 জানুয়ারি ভোট হতো, তাহলে বিজেপি 48টার জায়গায় 28টা আসনেও থেমে যেতে পারত। তাহলে 5 তারিখের মধ্যেই 6 দিনে এমন কি হলো যাতে বিজেপি এত ভালো ফলাফল করলো বলে আমার অন্তত মনে হচ্ছে? আমি বলবো তার অন্যতম কারণ হচ্ছে ইনকাম ট্যাক্সে মধ্যবিত্তকে বিরাট ছাড় দেওয়া। ইনকাম ট্যাক্সে এক দফায় 12 লক্ষ টাকা পর্যন্ত এবং চাকরিজীবীদের 13.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স মকুব করে দেওয়ার ফলে, ট্যাক্স ফ্রি করে দেওয়ার ফলে মধ্যবিত্ত সমাজ বিজেপিকে সমর্থন করেছে। দিল্লিতে যেহেতু মধ্যবিত্ত এবং চাকরিজীবীটা অন্যান্য বড় বড় রাজ্যের তুলনায় সংখ্যায় বেশি, শতাংশের হিসেবে বেশি, কেননা দিল্লি হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, সেই জন্যে এই ইনকাম ট্যাক্সের যে ব্যাপারটা 1 তারিখে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, সেটা পরবর্তী 4 দিনের মধ্যে প্রভাব ফেলেছে বলেই আমার অন্তত এই মুহূর্তে মনে হচ্ছে। অঙ্কুর, একেবারেই আশিসদা, আপনি যে তথ্য তুলে ধরলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ হয়েছে সেখানে পূর্বাঞ্চল, ভারতের পূর্বাঞ্চল মূলত বিহার, এবং সেই বিহারিদের একটা বড় অংশ তারা যমুনা পারে থাকে। যে গতবার আমরা দেখেছিলাম যমুনা পাড়ের 20টির মধ্যে 17টা সিট পেয়েছিল আম আদমি পার্টি, এবার কিন্তু তারা সেখানে খুইয়েছে এবং সেখানে বিজেপি বেটার রেজাল্ট করেছে। আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো আশিসদা, যে এই যে কংগ্রেস, যে যার সম্পর্কে ওমর আব্দুল্লাহ বলছেন যে और आपस में लड़ो, কংগ্রেস এই যে বেশ খানিকটা জায়গায় সন্দীপ দীক্ষিত যে ভোটটা পেয়েছেন সেটা যদি তিনি না পেতেন তাহলে হয়তো পুরোটা আপের দিকে গেলে একটা অরবিন্দ কেজরিওয়ালের সম্ভাবনা ছিল। আলকা লাম্বাও খানিকটা ভোট পেয়েছেন অতিশীর জায়গায়। আমি বলছি যে কংগ্রেস কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়ালো আপের যাত্রা ভঙ্গ করার ক্ষেত্রে, মানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করায় কংগ্রেস এই ভোটে কতটা বড় ফ্যাক্টর হলো বলে আপনি মনে করছেন? আমি আবার বলছি, যে পার্সেন্টেজটা আমার হাতে রয়েছে, আরেকবার আমি বলছি, কংগ্রেস পেয়েছে 6.4%, আর আম আদমি পার্টি পেয়েছে 43.6%। এই দুটোকে অঙ্কুর আমরা পাটিগণিতে যোগ করে দেই, সেটা হচ্ছে 50% হয়। আর বিজেপি ভোট পেয়েছে 46%। সুতরাং পাটিগণিতের হিসেব যদি আপনি করেন তাহলে কংগ্রেস এবং আম আদমি পার্টির জোট হলে বিজেপির থেকে পার্সেন্টেজ অফ ভোট বেশি হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে সংখ্যালঘু ভোটটা আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে ভাগ হয়েছে, সেই ভাগটাও হতো না। সুতরাং সংখ্যালঘু যে এলাকা বা পূর্বাঞ্চলই, যেটা আপনি বললেন পূর্বাঞ্চল, বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশের মানুষ যারা এসে দিল্লিতে বসবাস করেন, সেই সব জায়গার ভোট আরও একটু বেশি কংগ্রেস আপের দিকে যেত এবং সেক্ষেত্রে এত একতরফা হতো না। বিজেপি জিততো না এটা বলার মতো তথ্য আমার কাছে নেই, কিন্তু অন্তত পাটিগণিতের হিসেবে মনে হচ্ছে যে পাটিগণিতের হিসেবে কিন্তু কংগ্রেস আপ জোটের ভোটটা বিজেপির থেকে বেশি হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, 48টি আসন পেয়ে দিল্লিতে সরকার গড়ার পথে ভারতীয় জনতা পার্টি।
22টি আসন পেয়েছে আম আদমি পার্টি। তাদের শীর্ষ নেতৃত্বের মধ্যে অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সকলেই পরাজিত। একমাত্র মান রেখেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। এবং সেক্ষেত্রে কংগ্রেস আগের থেকে সামান্য ভোট বাড়িয়েছে, কিন্তু সেই ভোট বৃদ্ধির ফলেই কিন্তু বেশ খানিকটা ধাক্কা খেয়েছে আম আদমি পার্টি। বিরোধী ভোট বিভাজিত হয়ে যাওয়ার সুবিধা পুরোপুরি পেয়েছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে স্বাগত জানিয়েছেন এবং তিনি এই জয় দিল্লিবাসীর জয় বলে বর্ণনা করেছেন। প্রায় 27 বছর পর বিজেপিকে ক্ষমতায় বসানোর জন্য তিনি লিখেছেন, সবার উপর জনশক্তি, এই ভোটে বিকাশ জিতেছে, দক্ষ সুশাসনের জয় হয়েছে বলেই দিল্লিবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।